রাউন্ড অফ 32 মানে যেখান থেকে নকআউটের শুরু সেখানের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ জাপান। এখন প্রত্যাশিতভাবে ব্রাজিল ফেভারিট, এটা শুরুতেই বলে দেওয়া যায়, কিন্তু পরিস্থিতি কি এখন সেরকম আছে? সেগুলো নিয়ে আলাপ করব। আমার সঙ্গে গোল অনুষ্ঠানে আজকে যোগ দিচ্ছেন সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মামুনুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটা বলছিলাম যে আসলে এমনি যদি বলতে বলা হয় ব্রাজিলই তো ফেভারিট, এ বিষয়ে তো কোনো সন্দেহ নিশ্চয়ই নেই, কিন্তু আসলে এখন পরিস্থিতি যেদিকে আছে তাতে কি দুশ্চিন্তার কারণ দেখেন কিনা? কিছু জায়গায় আছে। যদি আপনার বিনি, কনিয়া এরা যদি ক্লিক না করে, বেশিরভাগ মিডফিল্ডার যদি আপনার ক্লিক না করে, কারণ আপনার মিডফিল্ডে এখনো পর্যন্ত তাদের গুড শেপে আসে নাই। তাদের ডিফেন্স লাইন ক্লিন শিট রেখেছে 2 ম্যাচে, তারা গুড শেপে ছিল। তাদের অ্যাটাকিং লাইন 2টা ম্যাচে পরপর 6 গোল করেছে, 3 গোল, তারাও একটা ভালো শেপে আছে। তার মধ্যে বিনির পারফরমেন্স আপনার মানে যতটুক আপনার ব্রাজিল উপরে যাবে ততটুক বিনির নামটাও আসবে গোল সংখ্যা এবং বেস্ট প্লেয়ারদের লিস্টে। আমি মনে করি যে এখানে মিডফিল্ডার ক্লিক করা দরকার। অ্যালিসন বেকারও লাস্ট ম্যাচে অনেকগুলি সেভ দিয়েছে, সেও ভালো শেপে আছে। এই জায়গাটুকুতে চিন্তা করলে জাপান আর ব্রাজিলের 2টা টিমের ব্যবধান গড়িয়ে দিবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি প্লেয়ার, পারফরমেন্স ইন্ডিভিজুয়াল প্লেয়ার। দেখেন আপনার জাপানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নাই, তারা অলমোস্ট আমরা যেটা যতই কথা বলি, যতগুলি ম্যাচ দেখলাম 3-5-2 খেলে, এবং তারা টেকনিক্যালি খুব ডিসিপ্লিন ওয়েতে ফুটবল খেলে। তাদের ট্রানজিশন, অ্যাটাকিং ট্রানজিশনও ভালো, তাদের ডিফেন্ডিং ট্রানজিশনও ভালো, দুইটাই ভালো। যে দুইটার একটা ম্যাচের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 70 থেকে 80% গোল হয় কিন্তু ট্রানজিশনে, মানে আপনার ডিফেন্ডিং আর অ্যাটাকিং ট্রানজিশনে গোল করে হয়। তাহলে সব কিছু মিলে আমি মনে করি যে অ্যাজ এ টিম গেম যদি মনে করেন, অ্যাজ এ গুড টিম, একটা গুড শেপ, একটা টিমের গেম, তাইলে জাপান কিছুটা এগিয়ে, অনেকটা এগিয়ে, আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ব্রাজিল এগিয়ে। বড় আর ছোট টিমের ডিফারেন্স কিন্তু এখানে, যে আপনার যে কোনো দেশের ক্লাব বলেন, ন্যাশনাল টিম বলেন, যে কোনো জায়গায় কিন্তু ইন্ডিভিজুয়াল আপনার একটা টিমকে কিভাবে আলাদা করবেন, সমান সবই তো 50-50 টিম মাঠে নামে, কেন ওই টিম বেটার হয়? ইন্ডিভিজুয়াল প্লেয়ার ম্যাচ আপনাকে অ্যাভারেজ করে দেয়। কোনো উইনিং প্লেয়ার, কোনো উইনিং স্ট্রাইকার বা কোনো উইনিং অ্যাটাকার বা উইনিং ডিফেন্ডার, এই জায়গাটুকুতে একটা টিমের সঙ্গে একটা টিমের ডিস্টেন্স থেকে যায়। যে জিনিসটা বললাম, গুড সাইডও বললাম ব্রাজিলের, ব্যাড সাইডও বললাম। ব্যাড সাইড হলো তাদের মিডফিল্ড এখনও ওই রূপে আসে না। ক্যাসেমেরো খেলতেছে, বাট ক্যাসেমেরোর যে পারফরমেন্স আমরা দেখি, পাকুতার যে পারফরমেন্স, ওইটা আরও বেশি, তারা অর্ডিনারি পারফরমেন্স, সত্যি কথা বলতে গেলে যেটা মিডফিল্ড যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার জন্য ম্যাচটা হয়ে যাবে ইজি। কারণ আপনার কাছে 3টা অ্যাটাকার আছে, রিয়ানের মতো ইয়ঙ্গার গায়ে আছে, কোনিয়ার মতো আপনার স্ট্রাইক মানে স্কোরার আছে, বিনির মতো এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার আছে। আপনি কেন এই সুযোগটা নেবেন না? ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি যে কথাটা বলছিলেন, এই যে মিডফিল্ড পারফর্ম করছে না বলেই এই যে 3 জনের নাম বললেন, একপাশে ভিনি, একপাশে রায়ান, মাঝখানে হচ্ছে কুনিয়া, তাদের মধ্যে পাসিং এর মাধ্যমেই পূর্ণতাটা দিতে হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে মিডফিল্ড থেকে আসার কথা, কিছু না কিছু সাপ্লাই, সেটা মিসিং হচ্ছে। মাইটি গ্রিন অ্যাপল, গেম চেঞ্জার জিঞ্জার, হ্যাপি স্পিড। হ্যাঁ, আপনার বিল্ড আপ বলেন, কুইক বিল্ড আপ, তারপর হলো ডুয়েল, মিডফিল্ডে ডুয়েল বল দেখা, বল রাখা, কন্ট্রোল করা, এগুলো খুব কম। আপনার যদি মিডফিল্ডটা, যেমন আমি জাস্ট 2-3টা টিমের নাম বলি, আপনি যদি ফ্রান্সের মিডফিল্ডটা দেখেন, আর্জেন্টিনার 3টা মিডফিল্ড দেখেন, তাদের খেলা দেখলে কিন্তু আপনার একটা জিনিস বুঝে যাবেন যে তাদের মিডফিল্ডটা খুব কন্ট্রোল, উইথ বলে এবং উইদাউট বলে। তাদের শেপ সুন্দর, এই ধরনের শেপে যদি ব্রাজিল থাকে, তাহলে আপনার মানে এমনিতে তো আমরা ব্রাজিল ফেভারিট বলি, ম্যাচটাও ব্রাজিলের একটা পজিটিভ দিক হতে পারে যে তারা শুরু থেকে 3 ম্যাচে যদি আপনি মানে গ্রাজুয়ালি তারা ভালো করছে, এটা একটা পয়েন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, ব্রাজিল কিন্তু শুরু করেছিল থিয়াগোকে দিয়ে, আপনি যদি স্ট্রাইকিং, তো প্রথম ম্যাচের পরে যদি কোনো কারণে কুনিয়া ক্লিক না করতো, তাহলে কিন্তু একটা বড় টেনশনের জায়গা, একটা বড় প্রেসারে থাকতো ক্লিক করা। এবং রাফিনের জায়গায় রিয়ানের ইয়ং ট্যালেন্ট, প্রেসিং, রানিং, রাফিনা উইথ বলে বা টেকনিক্যালি অনেক সাউন্ড, এটা রিয়ান কিন্তু ইয়ং, যে প্রেশারটা তার উপরে দেওয়া যা দরকার, সেটা কিন্তু সেটা উইদাউট বলে, ডিফেন্ডিং বলেন, প্রেসিং বলেন, সবই করতেছে। আমার জিনিস হলো ডিফেন্ডার দেখেন না আপনি, ডিফেন্স, আমরা অনেকে বলি ব্রাজিলের ডিফেন্স উইক, মানে চ্যাম্পিয়ন্স লিগের 2টা চ্যাম্পিয়ন টিমের, একটা চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন খেলতেছে, ব্রাজিলের ক্যাপ্টেন, আর হলো গ্যাব্রিয়েল হচ্ছে আর্সেনালের ডিফেন্ডার, তারা পারফর্ম করে আজকে এই জায়গায়। ডিফেন্ডিং লাইনটা একটা বড় আস্থার জায়গা খুবই। এবং আপনার এলিসন বেকার, আপনি এলিসন বেকারের কথা চিন্তা করলে, এলিসন বেকারও ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার। আপনার ধরেন
4 বছর 5 বছর আগে চিন্তা করেন, 3 বছর আগে একটা খারাপ সময় যায়, ওখান থেকে কামব্যাক করা, এবং ইংলিশ লিগও সে ভালো পারফর্ম করে যাচ্ছে, লিভারপুলে খেলে যাচ্ছে, এখনও চেঞ্জ না। তাহলে আপনাকে ওই যে আপনার স্ট্রং ডিফেন্ডিং লাইন, গোলকিপার লাইন, স্ট্রাইকার লাইন, সব জায়গায় ক্লিক, অনলি মিডফিল্ডটাই যদি করে তাহলে আপনার ডিফারেন্স কিন্তু ওইভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আরো কথা বলবো, আমাদের প্রিভিউ রিপোর্ট আছে, দেখে নিই। এর মধ্যে একটু জানিয়ে দিই, একাদশ ঘোষণা হয়ে গেছে, ব্রাজিল আনচেঞ্জড 11 নিয়ে নামছে, তার মানে নেইমার আজকেও বদলি হিসাবে ব্যবহার হবেন। আমরা প্রিভিউ রিপোর্ট দেখব। নকআউট পর্বের স্নায়ুচাপ, ব্রাজিলের অনুশীলনে নেইমার ভিনিসিয়াস আগ্রহের কেন্দ্রে। তবে জাপানের বিপক্ষেও শুরুতে এই জুটি দেখা যাবে না, বদলি হিসেবেই নেইমারকে খেলাবেন আনচেলত্তি। মরক্কোর কাছে হোঁচটের পর হাইতি ও স্কটল্যান্ড বাধা সহজেই টপকেছে ব্রাজিল। 3 ম্যাচেই গোলের কীর্তি ভিনিসিয়াসের। কুনিয়াও আছেন ফর্মে। দলীয় সমন্বয়, আক্রমণের ধার চেনা ব্রাজিলকে ফিরিয়ে এনেছে। তবে জাপান বিপজ্জনক প্রতিপক্ষ। সবশেষ প্রীতি ম্যাচে ওদের কাছে 3-2 গোলে হারের তিক্ততায় সেলেসাওরা সর্বোচ্চ সতর্ক। দলের সঙ্গে নেইমারের বোঝাপড়াটা বেশ ভালো। আমার মনে হয় গেল সপ্তাহ থেকে আরো উন্নতি হয়েছে তার। আশা করি 15 মিনিটের বেশি খেলতে পারবে। সে পুরোপুরি ফিট আছে। ব্রাজিল সবশেষ ম্যাচের একাদশ নিয়েই শুরু করবে। অ্যাটাকে সমন্বয়ের ভূমিকা কুনিয়ার। 2 উইংয়ে ব্যস্ত থাকবেন ইনফর্ম ভিনিসিয়াস ও নবীন সদস্য রায়ান। মিডফিল্ডে ক্যাসেমিরো, গিমারেস, পাকেতা নিয়ন্ত্রণ জরুরি। জাপানের কুইক কাউন্টার অ্যাটাকের বিরুদ্ধে হাই প্লেসিংয়ে জোর দিবে ব্রাজিল। পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ালে আলিসন এগিয়ে রাখবেন ব্রাজিলকে। জাপান এশিয়ার পরাশক্তি। গ্রুপ পর্বের পারফরমেন্সে ব্লু সামুরাই এখন ডার্ক হর্স। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য প্রমাণ করেছে ব্লু সামুরাই। ফেভারিট বলেই ব্রাজিলের ওপর থাকবে বাড়তি চাপ। সেই সুযোগটাই নিতে চাইবে জাপান। আমরা গত বছর ব্রাজিলকে প্রীতি ম্যাচে হারিয়েছি। তারা প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে। আমরাও তাদের সেরা দলটিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। ইনজুরি জাপানের শক্তি কমিয়েছে। ফিটনেস সমস্যায় অ্যাটাকার কুবো নেই। স্ট্রাইকিং জোনে ওপরে ওয়েদা মূল অস্ত্র জাপানের। মায়েদা ও কামাদা পেছন থেকে সহায়তা করবেন। মিডফিল্ড জোনে কাইসু সানো ফিরছেন। ডিফেন্সে তোমিয়াসুর ওপর ভিনিসিয়াসকে সামলানোর চাপ থাকবে। হেড টু হেডে 14 ম্যাচে ব্রাজিলের 11 জয়ের বিপরীতে জাপান জিতেছে একবার, 2 ম্যাচ ড্র। 20 বছর আগে বিশ্বকাপে দুদলের লড়াই 4-1 গোলে হেরেছিল এশিয়ার জায়ান্ট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা আলোচনায় ফিরছি মামুনুল ইসলামের সঙ্গে। আমরা যখন এই আলাপ করছি তখন আসলে যারা ফুটবল ভক্ত তারা কিন্তু দলের অনুশীলন দেখছেন বা একটু পরেই শুরু হয়ে যাবে। আমরা যে বিশ্লেষণগুলো করছি তার সঙ্গে মিলিয়ে নেবেন। এবং আর্জেন্টিনা, ব্রাজিল এই দুটো দলের ফ্যানরা এমনভাবে বিভক্ত যে নিজের দলের যেমন পক্ষে, অপোজিশনের বিপক্ষে। সো এটা কি সামাজিক একটা ব্যাধি কিনা মনে করেন কিনা? দেখেন, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে অনেক একটা মানে ডিস্টার্বের জায়গা। আপনি দেখেন, আমি আর্জেন্টিনার খেলা আজকে, মানুষ কিন্তু ব্রাজিলের জার্সি পরে ঘুরতেছে। আজকে যেমন ব্রাজিলের খেলা, অনেক আর্জেন্টিনার সাপোর্টার আর্জেন্টিনার জার্সি পরে। বা একটা মজার কথা বলি, ধরেন কোনো কারণে ব্রাজিল যদি আগে গোল খেয়ে যায়, আপনি কিন্তু পুরো শহরে অনেক উল্লাস শুনবেন নিশ্চয়ই। সাউন্ড সব বলে অ্যান্টি ব্রাজিল, তাদের সাউন্ড। এটা তো জাপানি সমর্থক না। ঠিক একই কথা আবার আর্জেন্টিনার বেলায় ঘটে 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 মানে এই জিনিসটা নরমালি আসলে আমাদের দেশে সম্ভব। চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বেশি সাপোর্ট, এত বেশি ইনসাইডে ঢুকছি আমরা 2 ভাগে বিভক্ত। মানে আমরা এমনভাবে 2 ভাগে বিভক্ত, মানে আপনার সৎ মাঠ টাইপের, মানে সৎ ফ্যামিলির এরকম হয় না যে একজন একজনটা দেখতে পারেন, ওই টাইপের চলে যায়। কিন্তু এইবারটা আমরাকে যদি নর্মালি দেখি, না আজকে ওয়ার্ল্ডের বেস্ট টিমের খেলা, ব্রাজিল যদি আজকে আউট হয় তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপের একদম আনন্দটাই সরে যাবে। আর তারপরে ম্যাচে যদি আর্জেন্টিনা হারায় তাহলে তো ফুটবলের মানে ওয়ার্ল্ড কাপের আনন্দটা দেখবেই না। আপনি পুরাটা যদি চিন্তা করে দেখেন, কিছু ফ্রান্সের সাপোর্টার আছে আর কিছু যারা যারা প্ল্যান বি ইউজ করে, মানে সেকেন্ড টিম, তারা সেকেন্ড টিমে যাবে। বাট এই ধরনের তর্ক বিতর্ক তার থাকবে না। প্রত্যেকটা সময় কিন্তু কোয়ার্টার ফাইনালে দুটো একসঙ্গে বাদ হইতো এবং উন্মাদনাটাই কিন্তু কমে যেত। এই উত্তেজিত বা উত্তেজনা যেটাই বলেন সবই কমে যেত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। সেমিফাইনাল আর ফাইনাল শুধু আমরা গ্যালারি দর্শক হিসেবে খালি খেলা দেখতে টিভির সামনে। আমরা যদি স্ট্যাটের দিকে তাকাই, যে 14 বার দেখায় কিন্তু
11 ওভার ব্রাজিল জিতেছে, তবে একটা যে হেরেছে সেটা গত বছর এবং যেটা বেশি দিন আগের কথা না, অক্টোবরে। ফলে সেই জায়গা থেকে জাপান একটু অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করবে মনে হয়। দেখেন জাপান কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, জাপান চেঞ্জ হয়েছে অনেক। জাপান তার গ্রুপের এমন টিমের সঙ্গে খেলেছে যে 3 বারের রানার্স আপের সঙ্গে 2-2 গোলে ড্র, পিছিয়ে পড়া, এটা কিন্তু খুব স্ট্রং এর একটা জায়গা। সেকেন্ড স্পেনের সঙ্গে গোল করে আগেন রিসিভ করা, তিউনিসিয়ার সঙ্গে 4 গোলে জিতা। তাহলে আপনার কাছে একটা জিনিস চিন্তা করেন, তারা কিন্তু গোল করতেছে, গোল রিসিভও করতেছে কিন্তু গোল করতেছে, এটা একটা তাদের গুড সাইড। তাদের টেকনিক্যাল যে সাইডগুলি, আপনার ডিসিপ্লিন সাইডগুলি, তারা খুব গুড শেপে থাকে। একটা জায়গায় প্রবলেম হয় যে তাদের প্রেসিংয়ের জায়গাটায়, তাদের ডিফেন্সে যখন প্রেসিং করে মিডফিল্ডে তারা তখন শেকি থাকে। আপনার এটা রিজনও থাকতে পারে যে 3-4-3-তে যদি 4-3-3 খেলে, 7 জন ধরেন, বা যেটা ধরেন অ্যাটাকিং লাইনে বেশি থাকার কারণে নিশ্চয়ই প্রেসিংয়ে কোনো একটা জায়গায় তারা উইথ বলে খুব কমফোর্টেবল না। বাট নর্মালি আমি যদি জাপানকে দেখেন, তারা একটা অ্যাভারেজে খেলে 50% মানে 50%, 60 না, পুরো 90 মিনিটস 50% খেলবে। 70%-এ গেলে 70% কিন্তু ওইভাবে মানে একই লেভেলে শুরু করে একই লেভেলে শেষ করে। অন্য টিমরা কিন্তু কিছু সময় 100% প্রেশার দেয়, কিছু সময় ব্লক তৈরি করে, ডিফেন্ডিং ব্লক করে, ওয়েট করে, এই ধরনের। আমার মনে হয় না এই ম্যাচে কেউ জাপান ব্রাজিলকে সুযোগ দিবে, আচ্ছা, মানে সুযোগ স্পেস ক্রিয়েট করতে দিবে, কারণ আই থিঙ্ক কাউন্টার অ্যাটাক বেসিক ফুটবল খেলবে, চেষ্টা করবে মাঝখানে স্টপ রাখতে। বিনিস সাইডটা সবচেয়ে বেশি তারা চেষ্টা করবে আলাদাভাবে ওয়ার্ক। কারণ আবার যদি আপনি ব্রাজিলের কথা চিন্তা করেন, ওখানে একটা ডন আছে যে আসলে তার যে টেকনিক্যাল এত বেশি উনি সাউন্ড, কোচের কথা বলছেন, ডনকে বললাম, টেকনিক্যালি উনি এত বেশি সাউন্ড, এত বেশি শিরোপা জিতে আসছে চ্যাম্পিয়ন্স লিগের, উনি জানে যে ডিপ ডিফেন্ডিং কাকে দিয়ে ভাঙতে হবে এবং কোন জায়গাটুকু স্পেসটা ক্রিয়েট করতে হবে। তার প্রমাণ হচ্ছে আপনার লাস্ট 2টা ম্যাচ। হ্যাঁ, আমি হাইতিটা বাদ দিলাম, স্কটল্যান্ডের ম্যাচটা দেখেন এবং টিম কিভাবে ডে বাই ডে বেটার করতেছে। এবং আগে টিম শেপটা নষ্ট ছিল, এখন দেখেন পুরো টিমের একটা শেপ হয়েছে, কে কখন খেলবে, কাকে কখন নামাবে। আমরাও আস্তে আস্তে ধারণা করতেছি এই জায়গায় তাকে নামে, মানে চলে আসতেছে, মানে টিম অলরেডি সে করে ফেলছে, একটা শেপ, সুন্দর শেপ করেছে। এবং প্লেয়ারদের ক্লিক করাটা, চেঞ্জিং প্লেয়ারে ক্লিক করাটা, ক্যাসেমেরোর ফর্মে ফিরা, এগুলো সব কিছু হলো সময়ের ব্যাপার। এবং কখন নেইমার তো অলমোস্ট আপনার চেঞ্জিংয়ে না, নেইমারকে কখন ইউজ করবে। আই থিঙ্ক 2 গোল হলেও ইউজ করতে পারে, 1 গোল হলে ইউজ নাও করতে পারে, আবার গোল শূন্য থাকলেও ইউজ করতে পারে, কারণ কি তাকে প্রতি ম্যাচে নামিয়ে খেলানোর মধ্যে রাখতে হবে। এটা টিমের জন্য বেটার। এই ম্যাচে যদি সে বেশি টাইম পায়, তাহলে আপনার নেক্সট ম্যাচে তাকে রেডিও করে ফেললেন। এবং আপনি যদি এগোতে থাকেন, আপনি তো কোয়ার্টার ফাইনাল স্টেজে যে তাকে 11-এ খেলাতে হবে, তাই না? এখন যেটা হচ্ছে, এটা ফার্স্ট রাউন্ড ধরবো, এটা সেকেন্ড রাউন্ড ধরবো না, গ্রুপের পর ফার্স্ট রাউন্ড, দেন সেকেন্ড রাউন্ড, দেন কোয়ার্টার ফাইনাল। তাহলে তো লম্বা একটা রেস। তারা যেহেতু রাফিনিয়াকেও সাথে রেখেছে যে যদি আসলে অপরচুনিটিটা আসে, যদি সে ফিরতে পারে, মাস্ট বি ইন করে। মাঝখান দিয়ে রায়ানকে দেখা হয়ে গেল, সত্যি কথা বলতে গেলে। আবার রড্রি আছে, রড্রিকে আপনার একটা ইয়ং বাচ্চা চেঞ্জে খেলানো হলো, কিন্তু সব অ্যাটাকিং সাইডে সব কিছুই ঠিক আছে। নর্মালি মিডফিল্ডে একটু গ্যাপ আছে, মিডফিল্ডার একটু ক্লিক করার দরকার আছে। প্যাকোটা আর হলো আপনার ক্যাসেমিরো যদি ফিট থাকে, আরেকজন যিনি আছেন উনি লাস্ট ম্যাচ খুব ভালো পারফর্ম করছেন, 2টা অ্যাসিস্ট করেছেন। আমার জিনিসটা নর্মালি হলো আপনার ব্রাজিল যদি যে স্বাভাবিক ফুটবলটা খেলে, আপনি বললেন 1 বছর আগের ব্রাজিল আর 1 বছর পরের ব্রাজিলও ডিফারেন্স আছে, যেমন 20 বছর আগের ব্রাজিল আর 20 বছর পরের ব্রাজিলও ডিফারেন্স আছে। অবশ্যই আপনার স্কোরিং লম্বা হবে না, বা টাইট ম্যাচ হবে, কিন্তু আমার গিয়ে থাকবে ব্রাজিল এই ম্যাচ জিতবে, আমার অপিনিয়ন। আমরা ব্রাজিল যেহেতু একেবারে একটু পরে শুরু হবে, এই ম্যাচটি অনেক বেশি পার করছি, কিন্তু Mighty Green Apple Game Changer Ginger Happy Speed। এই যে নকআউট পর্বে শুরুতেই অনেক বড় বড় ম্যাচ পড়ে যাচ্ছে। আপনি যদি কালকে সকালের ম্যাচের কথা বলেন, নেদারল্যান্ডস এবং মরক্কো, মানে একটা কোয়ার্টার ফাইনাল, তারা কোয়ার্টার ফাইনালে যেখানে ফেস করবে তারা 2 ম্যাচ আগে অলরেডি ফেস করছে। মানে একটা দল যে 32 থেকে বেরিয়ে যাবে, এই যে স্ট্যাটটা লেখা থাকবে যে এই দল 32-এ যে বাদ পড়েছে, সেটা তাদের জন্য আনফরচুনেট, মাস্ট বি আনফরচুনেটলি। কারণ এই জায়গাটায় বাদ পড়া মানে আপনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত না যাওয়া। এদের দেখা হওয়ার কথা ছিল, আমরা এদের ম্যাচ দেখবো কোয়ার্টার ফাইনালে, 16টা টিম যখন হবে তখন দেখার কথা, বা 8টা টিম যখন হবে তখন দেখার কথা। তখন আমরা এখন তাকেদের ফেস করতেছি 32টা টিমে, মানে ফার্স্ট রাউন্ডে ফেস করতেছি। একটা বিগ ম্যাচ, আমরা আরেকটা বিগ ম্যাচ আজকে দেখতে যাব, মানে 50-50 ম্যাচ।
হাই ভোল্টেজ ম্যাচ, হাই ইন্টেন্সিটির ম্যাচ, খুব ডুয়েল হবে, ফাইট হবে, মানে ওই ম্যাচটা একদমই 50-50 ইজি হবে না, কারণ ওই ম্যাচটাই হবে ফাইটিং ফুটবল। এক্স্যাক্টলি। মাঝখানে জার্মানিও একটা ম্যাচ খেলবে, যদিও আমরা প্রিভিউ দেখব, হচ্ছে যে ম্যাচটার কথা বললাম নেদারল্যান্ডস এবং মরক্কোর, আমরা প্রিভিউ দেখে ফিরে আসছি। নেদারল্যান্ডস ইউরোপীয় অঞ্চলের সেরা দলগুলোর একটি। র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা ডাচরা 7 পয়েন্ট নিয়ে এফ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নাম লিখিয়েছে। 3 প্রতিপক্ষ জাপান, সুইডেন, তিউনিশিয়ার জালে দিয়েছে 10 গোল। মরক্কোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দ্য অরেঞ্জ। গ্রুপ পর্বে 3 ম্যাচেই গোল করা ইনফর্ম ফরওয়ার্ড কোডি গ্যাকপো দলের অন্যতম শক্তি। সঙ্গে আছেন তরুণ ব্রায়ান ব্রবি। মিডফিল্ডে ডি ইয়াং, রায়ান গ্রাভেনভার্চ, তিজানি রেইন্ডার্সের নিয়ন্ত্রণে চির ধরানো কঠিন। ডিফেন্সের তারকা ভার্জিল ভ্যান ডাইক, ড্যাঞ্জেল ভ্যান ডি ভ্যানদের নিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে ডাচদের। মরক্কো শক্তিশালী দল, ওরা আক্রমণাত্মক ফুটবল খেলে, ওদের দলে প্রতিভাবান অনেক খেলোয়াড় রয়েছে। তবে আমরা জানি আমাদের শক্তির জায়গা এবং কিভাবে ওদের থামাতে হবে। দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে যেখানে আমরাই জিতব। এদিকে সি গ্রুপ রানার্স আপ মরক্কোকে টপকানো চ্যালেঞ্জিং। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে বিশ্বকাপ শুরু দ্য অ্যাটলাস লায়নদের। এরপর স্কটল্যান্ড ও হাইতির জালে 5 গোল। গেল আসরের সেমিফাইনালিস্ট মরক্কো টানা 32 ম্যাচে অপরাজিত। মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডের অন্যতম তারকা ব্রাহিম দিয়াজ। তার সমর্থনে আছেন আজাদ্দিন উনাহি, বিলাল খানস। তাদের দুর্দান্ত পাসিং ও নিখুঁত ড্রিবলিং এগিয়ে রাখবে দলকে। ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন ডিফেন্ডার আশরাফ হাকিমি, চাঁদি রিয়াদ, ইসা দিওপ্রা। গ্রুপ পর্বে 3 ম্যাচে গোল করা ইসমাইল সাইবারি দলের অন্যতম অ্যাটাকার। জাতীয় দলের জার্সি পরে নিজ দেশের প্রতিনিধিত্ব করাই খেলোয়াড়দের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি মনে করি কেবল এর মাধ্যমেই অসাধারণ কিছু অর্জন সম্ভব। এই ম্যাচ জিততে আমরা আত্মবিশ্বাসী এবং সংকল্পবদ্ধ। প্রায় 30 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে লড়বে নেদারল্যান্ডস মরক্কো। শেষ 16তে জায়গা নিশ্চিতে কঠিন লড়াইয়ের প্রস্তুতি দু দলের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। একই দিনে এত সব বড় বড় ম্যাচ, যে শরীর ঠিক রেখে ম্যাচ দেখাটাও কঠিন কাজ। নিশ্চয়ই আপনিও সেই স্ট্রাগলটা ফেস করছেন। হ্যাঁ, সব সময় মানে রাতে 2টা ম্যাচ যখন খুব ক্লোজলি হলে দেখা যায়, বাট একটা সকালে রাত 11টায় বা 12টায়, আরেকটা সকাল 7টায়, এই যে মাঝখানে 1-2 ঘন্টা ঘুম ছাড়া তার দেখা। মানে আজকে প্রথম ব্রাজিল, 2:30টায় হচ্ছে জার্মানি, আর সকালে হচ্ছে নেদারল্যান্ড আর মরক্কো ম্যাচ। ওইটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, আর ওইটার ইন্টেন্সিটি বেশি থাকবে, ওই ম্যাচের ফোকাসটা বেশি থাকবে, কারণ দুইটাই কিন্তু মানে কোয়ার্টার ফাইনালিস্ট, এখান থেকে একটা টিম চলে যাবে। হ্যাঁ, মাঝখানে প্যারাগুয়ে হয়তো অতটা চ্যালেঞ্জ হওয়ার কথা না। জার্মানির ক্ষেত্রে হলো লাস্ট ম্যাচ, যদি আপনি জার্মানের ম্যাচ দেখেন, দেখার পর আপনি একটা অন্য এক ধরনের জার্মানকে দেখেছি, মানে কনফিডেন্স লস জার্মান, শেকি জার্মান। এই সেম ম্যাচ যদি আপনি ইকুয়েডরের সঙ্গে যে ম্যাচটা খেলেছে, সেম ম্যাচ যদি আপনার জার্মান প্যারাগুয়ের সঙ্গে খেলে, ম্যাচ হারবে। আর যদি আপনি রিয়েল জার্মানকে দেখতে যান, তাহলে প্যারাগুয়ের ম্যাচের রেজাল্ট বিগ স্কোর হবে। গ্রুপ পর্ব শেষে একদিনও বিরতি ছিল না, এমনকি রাউন্ড অফ 32 তারপরেও কোনো বিরতি নেই। মানে একেবারে একটানা এরকম ম্যাচ। যদিও দলগুলো খেলার মধ্যে গ্যাপ পাচ্ছে, যেহেতু বেশি দল খেলছে, তারপরেও মানে এটা কি খুব ফেয়ার কল? না, এটা আসলে প্লেয়ারদের উপর খুব প্রেশার। আপনি ওই টাইম বেশি পাচ্ছে, বাট টাইমটা কত দিনের পাচ্ছে? যেখানে 3 দিনের পাচ্ছে, ওখানে 4 দিনের পাচ্ছে। বাট ম্যাচটা হচ্ছিল গ্রুপের লাস্ট ম্যাচে অনেকে জানতো না যে কার সঙ্গে কার পড়বে, এবং সেটা জানা হচ্ছে 48 ঘন্টা আগে। হ্যাঁ, সেটা আসলে একটা টিমের জন্য টাফ, কারণ ওইটার সাথে তো ওয়ার্কআউট জড়িত। আপনি 48 ঘন্টা আগে জানলে আপনার 2টা দিন হাতে পাবেন, আপনি ওই টিমকে নিয়ে কিভাবে কাজ করবেন, এটা একটা জায়গা ছিল। এটা একটা আসলে প্রবলেমের জায়গা। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনার একটা লং একটা লিগ শেষ করে আপনি ওয়ার্ল্ড কাপে এতগুলি ম্যাচ খেলবেন, লাস্ট পর্যন্ত খেলা মানে ভেরি ডিফিকাল্ট। ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, না হলে আপনার এই পারফরমেন্সের আপ অ্যান্ড ডাউন হবে।
এক্স্যাক্টলি। আমরা একটু জার্মানি নিয়ে আর একটু আলাদা কথা বলি। তাদের যে বলা হচ্ছে যে তারা ইনকনসিস্টেন্ট, আপনি একদম স্পষ্ট করে বললেন শেষ ম্যাচ তারা যেভাবে খেলেছে এটা যদি হয় একটা আপসেটের চান্স আছে, কিন্তু আমরা যে জার্মান ফুটবলের সাথে পরিচিত তাতে নকআউট স্টেজে এসে তো ওরা ওই পুরনো ভুল না করে অনেক স্ট্রঙ্গার ভাবে ব্যাক করার কথা। মাস্ট বি, কারণ টিমের স্কোয়াড অনেক ভালো, তারা সব পারফর্মার, জার্মান বান্ডেসলিগার পারফর্মার, স্প্যানিশ লিগে, ইংলিশ লিগে কিছু প্লেয়ার খেলে, বাট বেশিরভাগ জার্মান লিগ খেলে, বান্ডেস লিগ খেলে, তারা সবাই পারফর্মার। এখন আপনি যদি নাম ধরে বলেন সবাই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার জার্মান লিগে। এখন আপনাকে মানে খুব ইজি আপনার এই যে এখান থেকে কামব্যাক করা, ইয়ং একজন কোচ ফাইট করছে যে লাস্ট 2 বার ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্যায়ে থেকে বাদ পড়েছে, এটাকে রিকভার করতে, কামব্যাক করতে একটা ফাইটের মধ্যে আছে। আমরা যে জার্মানকে চিনি, ফাইটার, ক্রস, স্কোর, মানে সব দিক দিয়ে মানে হার্ড ফুটবলের যেটা বুঝি, মানে স্ট্রং ফুটবল খেলে জার্মান, ওই জার্মানকে আপনাকে দেখতে হলে তাকে আগে ওই জায়গা থেকে তাদের ওই গণ্ডি থেকে বাইরে হতে হবে। ওদের যে টিম আছে এটা ওদের মানে পসিবল, তারা লাস্ট ম্যাচ থেকে বাইরে তাদের বেস্ট পারফর্ম করা পসিবল, কারণ তাদের টিম যে স্কোয়াড ওই টিমে মানে এরকম প্লেয়ার আছে যে আপনাকে সবই পারফরমেন্স করতে চায়। আমার কাছে মনে হচ্ছে যে শেকিনেসটার জন্য বা তারা কোয়ালিফাই করেছে লাস্ট ম্যাচে 6 পয়েন্ট হয়ে গেছে, ওই জিনিসটা তাদের নিশ্চয়ই কাজে দিয়ে থার্ড ম্যাচে তাদেরকে একটু প্রবলেম পড়ে। বাট আমি মনে করি এই ম্যাচে জার্মান, বললাম না ম্যাচ জার্মানি নিজের করে নেবে, একটা বিগ স্কোর হতে পারে, কিন্তু জার্মানকে জার্মানের রূপে আসতে হবে। এক্স্যাক্টলি, জার্মানের রূপে আসতে হবে, যেটা দিয়ে তারা বিশ্বকাপ শুরু করেছিল 7-1 মনে থাকার কথা। মনে হচ্ছিল যে গতবারের মতো আবার স্টার্টটা ভালো হচ্ছিল। আচ্ছা, এখন তো অনেক ম্যাচ আসলে 120 মিনিটের হিসাবে চলবে অথবা টাই ব্রেকিংয়ে যাবে, এটা হবেই। কোন ম্যাচ পড়বে? আমার যেমন প্রথম মনে হয় নেদারল্যান্ডস মরক্কোটাই কিন্তু সেই চান্স আছে। আপনার কি মনে হয়? সম্ভাবনা আছে, ড্র থেকে এগিয়ে যেতে পারে। কারণ এটা কেন পসিবল আছে, মরক্কো ডিপ ডিফেন্ডিং ফুটবল খেলা তাদের অভ্যাস আছে, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা ডিপ ডিফেন্ডিং খেলে, কাউন্টার বেসিক ফুটবল খেলে, তারা সেমিফাইনাল খেলেছে, তাদের একটা সিস্টেম আছে। এখন তো তারা অ্যাটাকিং ফুটবলই খেলে, তারা একটা শক্তিশালী টিম হিসাবে, তখন ওই মরক্কোকে শক্তিশালী টিম কেউ চিনতো না, বলতো না, জাস্ট একটা টিমে প্লেয়ার আছে, হাকিমের মতো প্লেয়ার আছে, তারা কিছু সারপ্রাইজ করতে পারে, বা ম্যাচ দেখে মনে হলো কাউন্টার বেসিক ফুটবল খেলে স্পেনকে হারানো, সেমিফাইনাল পর্যন্ত যাবে কিভাবে? তো মানে কাউন্টার ফুটবল খেলে আপনি পর্তুগাল, স্পেনের মতো টিমকে হারিয়ে আপনি সেমিফাইনাল খেলেছেন, না এটা আসলে বিগ। তবে এই যে কাউন্টার অ্যাটাকের কথা বলেন, কোন দল যদি ডিপ ডিফেন্ডিং এ ভালো হয় এবং তার যদি খুব সলিড একজন স্ট্রাইকার থাকে, যেটা তাদের কিন্তু আছে, কুইক কাউন্টার অ্যাটাকে ফার্স্ট প্লেয়ার তাদের আছে, রাইট সাইডও আছে, লেফট সাইডও আছে, রাইট ব্যাকও আছে, লেফট ব্যাকও আছে, মানে আপনি কুইক অ্যাটাক করার মতো, কুইক কাউন্টার করার মতো তাদের ওই অ্যাবিলিটিটা ওই প্লেয়ার এই টিমে আছে। মানে মরক্কো কি আপনাকে কিছুটা ইতালির কথা মনে করায়? মানে আমরা একটা সময় যদি বলি ইতালিকে আমরা মিস করি যখনই বিশ্বকাপ আসে, তারা হলো ডিফেন্সিভের ওয়ান অফ দ্য বেস্ট টিম কাউন্টার অ্যাটাকে, যে তাদের আসলে টিমের প্লেয়ারগুলো আপনিও চিনেন, আমরাও চিনি, এবং ইতালি লিগে তারা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিল, এবং চ্যাম্পিয়ন্স লিগে ইতালির কোনো না কোনো টিম চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলতো, ইন্টার মিলান, এসি মিলান চ্যাম্পিয়ন হতো। ক্ষতিটা বসনিয়া করে দিয়েছে টাই ব্রেকারে ইতালিকে এবারেও কোয়ালিফাই করতে না দিয়ে, কারণ ইতালি ছাড়া বিশ্বকাপ আর কতদিন দেখতে হবে কে জানে। মানে পরপর 3টা ওয়ার্ল্ড কাপ, মানে আমি বলবো যে এটা ব্যাড লাক ছাড়া আর কিছু না, কারণ এটা কোনো সময় না, ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পরও তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসতে পারলো না, এটা একটা ব্যাড সাইড বলি আমি। আমার মনে হয় যে মরক্কোটা কিছুটা এরকম, বাট নেদারল্যান্ডের ডিফেন্ডিং লাইন খুবই ভালো। আপনি নেদারল্যান্ড এজ এ টিম যদি ওরা টোটাল ফুটবলের, যাদের আমরা জনক বলি, টোটাল ফুটবল যাদের, মানে নেদারল্যান্ডস যে কখনো বিশ্বকাপ জেতেনি, এটা অনেক সময় বিশ্বকাপেরই একটা ব্যর্থতা। টোটাল ফুটবলের জনকই বিশ্বকাপ জিততে পারেনি। বাট আমি মনে করি যে নেদারল্যান্ডের টিমের ওই অ্যাবিলিটি আছে যে সুইডেনের সঙ্গে আপনি ম্যাচ দেখার পর আপনার কাছে সুইডেনের 2টা স্ট্রাইকার, দুর্দান্ত স্ট্রাইকার আছে, যারা তাদের সামনে কিছুই করতে পারে না, উল্টা 5-2 রেজাল্ট হয়েছে, এবং মানে ওপেন ফুটবলে যতটুকু ফাস্ট ফুটবল সেটা নেদারল্যান্ড খেলেছে। মানে আমি মনে করি যে এই ম্যাচটা খুব টাফ ম্যাচ হবে, মিডফিল্ড কন্ট্রোল যে নিতে পারবে, আমার মনে হয় ম্যাচটা ওই দিকে তারা এগিয়ে যাবে। অনুষ্ঠানের একদমই শেষ দিকে 1 মিনিট সময় পাবো, আমরা ব্রাজিল দিয়ে আবার শেষ করব। ব্রাজিল যেরকম ফুটবল খেলছে আমরা যে আলাপ করলাম, আপনার কি মনে হয় 90 মিনিটে ম্যাচ শেষ হবে বা স্কোর লাইন কি দাঁড়াবে, কেমন? 90 মিনিটে শেষ হয়ে যাবে। 90 মিনিটে শেষ হয়ে যাবে, এই কথাটা আমিও আজকে আমাদের সংবাদে যখন বলা হচ্ছিল আমি এটা কনফিডেন্ট বলেছি। কারণ আপনি যখন ডিপ ডিফেন্ডিং বেশি করবেন আপনি রাখতে পারবেন না, একটা জায়গায় আপনাকে ভেঙে পড়তে হবে, কিন্তু 90 মিনিটস আপনি এক প্রকার ডিপ ডিফেন্ডিং রেখে ফুটবল খেলতে পারবেন না, আপনাকে
ব্রাজিলের উপর প্রেসার ক্রিয়েট আবার করতে হবে। সেটা করা যায় যদি গ্রুপ পর্বের ম্যাচ হয়, অনেক ক্ষেত্রে সেটা বেরোয় যায়। নকআউটের ম্যাচে এখানে হয় কি, এখানে আপনাকে মিস্টেকও করতে হবে, আবার আপনাকে মিস্টেকে রিকভারি করতে হবে, আপনি রিকভারি করতে পারতেছেন নাকি সেটা দেখতে হবে। তো আমি মনে করি এই ম্যাচ 90 মিনিটসে শেষ হয়ে যাবে, যে জিতুক, জাপান ব্রাজিল যে জিতুক 90 মিনিটে শেষ হয়ে যাবে। মামুনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ব্রাজিল জাপান, সবচেয়ে বড় ম্যাচ। আমরা সেই ম্যাচ দেখব এবং জার্মানি এবং কালকে সকালের যে ম্যাচগুলো সেগুলোও দেখব, এবং তারপর আগামীকাল আবার ফিরে আসবো অন্য কোনো অতিথিকে নিয়ে।